মিডফিল্ড যদি রিয়াল মাদ্রিদের ওয়ার্কআউট না করে তাহলে আসলে ফ্রন্ট লাইনের উপরে প্রেশারটা বেশি পড়ে, তখন সরাসরি ব্যাপারটা এরকম হয়ে যায় যে ওই একা ভিনিসিয়াস, এমবাপে আর রদ্রিগো তাদের ইন্ডিভিজুয়াল কোয়ালিটির উপরে ডিপেন্ড করতে হয়। ওয়ার্স্ট রেজাল্ট এই ম্যাচে কি হতে পারে? হারা ছাড়া ধরেন রিয়াল মাদ্রিদ ড্র করলো, রিয়াল মাদ্রিদের জন্য কিন্তু কাজটা আরো বেশি কঠিন হয়ে যাবে। রাত 2টোয় চ্যাম্পিয়ন্স লিগ রাউন্ড অফ 16 ফার্স্ট লেগ, যেখানে এই দুই দল মুখোমুখি হচ্ছে একদম শুরুতেই। চ্যাম্পিয়ন্স লিগের রাউন্ড অফ 16-এ যখন এরকম দুটো দল মুখোমুখি হয়, আপনি জানেন যে এই ম্যাচটা খুবই টাইট হবে, এবং আসলে কি খুবই টাইট হবে। দেখেন, আমরা শুরুতেই হচ্ছে গিয়ে লাস কার্লো আনচেলত্তি কি বলছেন এই ম্যাচটা নিয়ে, সেটা যদি আমরা একটু দেখে নিই তখন আসলে আমরা বলতে পারবো। তিনি বলছেন এই সান্তিয়াগো বার্নাবেউতে যতটা সহজে ম্যানচেস্টার সিটিকে আটকে দিয়েছিল রিয়াল মাদ্রিদ, ততটা সহজে অ্যাটলেটিকোকে আটকানো যাবে না। শেষ ম্যাচটায় এই মাঠে সিটির বিপক্ষে আমাদের সুখের স্মৃতি রয়েছে, আমরা আবার তা করতে চাই। তবে অ্যাটলেটিকোর সাথে বড় ব্যবধানে জেতা প্রায় অসম্ভব। ফিরতি লেগের আগে এগিয়ে যাওয়াটাই হবে গুরুত্বপূর্ণ। ওরা ভালো ফর্মেও আছে, যা নির্ধারণ হওয়ার ফিরতি লেগেই হবে। ম্যাচটা আসলে কতটা কঠিন সেটা কার্লো আনচেলত্তির এই কথাটাতে কিন্তু আপনি ধরে নিতে পারেন। এই মুহূর্তে রিয়াল মাদ্রিদের ফর্মটা একটু পড়তির দিকে। লা লিগায় তাদের শেষ পাঁচটা ম্যাচের যা ফল, সেই হিসাব থেকেও যদি আপনি দেখেন, তারপরেও বলতে হবে যে রিয়াল মাদ্রিদের অবস্থা খুব একটা ভালো নয়। এই সিজনটাও রিয়াল মাদ্রিদের যে খুব ভালো গেছে তেমনটাও নয়। হ্যাঁ, তারা লা লিগার শীর্ষে ছিল, চ্যাম্পিয়ন্স লিগে তারা সরাসরি থ্রু করতে পারে নাই দেখেই প্লে অফ খেলে এখন আতলেতিকো মাদ্রিদের মাঠে তাদের পরের লেগটা খেলতে হবে, যে কারণে ফার্স্ট লেগটা সান্তিয়াগো বার্নাবিউতে। কিন্তু আমি ভাবছি এই ম্যাচের মাত্রার কথা। বার্নাবিউতে যখন এই ম্যাচটা দুই দল খেলতে নামবে, এইটা হতে যাচ্ছে বার্নাবিউর 500তম ইউরোপিয়ান ম্যাচ। তো সেই রকম একটা ম্যাচে যখন রিয়াল মাদ্রিদ মাঠে নামছে, রিয়াল মাদ্রিদের 11 নিয়ে কিছু সংশয়ের জায়গা আছে। আমরা বোধহয় একটা প্রবাবল 11 বের করতে পেরেছি, সেটা নিয়ে আমরা কথা বলবো। তবে দিয়েগো সিমিওনে কি বলছেন সেটা একটু জানা দরকার, কারণ তিনি জানেন যে বেশ কিছু জায়গায় এখনো আলোচনার সুযোগ আছে। আমরা আমাদের প্রতিপক্ষ যারা, তাদের সম্মান করি। আমরা যদি নিজেদের শক্তি সামর্থ্যের পুরোটা দিতে পারি, তাহলে আমরা ওদের আঘাত করতে পারবো। চ্যাম্পিয়ন্স লিগে রিয়ালের ইতিহাস অসাধারণ, আর আমাদের সামনে বড় সুযোগ। এই ইতিহাসের কথাটা যখন আসে, তখনই বোধহয় আতলেতিকো মাদ্রিদ পিছিয়ে পড়ে। তারা হয়তো এখন রিয়াল মাদ্রিদের চেয়ে লা লিগায় এগিয়ে আছে, এই সিজনে চ্যাম্পিয়ন্স লিগের পারফরমেন্সও এগিয়ে আছে, কিন্তু এই অতীত রেকর্ড চ্যাম্পিয়ন্স লিগে মাদ্রিদ ডার্বিতে খুব ভালো অবস্থা ডিয়েগো সিমিওনের দলের নাই। দেখেন, 4 বারেই তো হচ্ছে লাস্ট 4টা আসরেই তো তারা বাদ পড়লো রিয়াল মাদ্রিদের কাছে নকআউট স্টেজে হেরে। 2টা হচ্ছে ফাইনাল, একটা কোয়ার্টার ফাইনাল, একটা সেমিফাইনাল। মানে এই জায়গায় মনে হয় আতলেটিকো মাদ্রিদের কাছে রিয়াল মাদ্রিদ হচ্ছে সবচেয়ে বড় হচ্ছে গিয়ে আপনার ভয়ের নাম। এই চ্যাম্পিয়ন্স লিগে আসলে, সেই চ্যাম্পিয়ন্স লিগের হিসেবে আমরা যদি খেয়াল করি যে ফাইনালেও তারা 2বার হেরেছে, একবার টাই ব্রেকারে যে হেরেছে, একবার লাস্ট দিকে এক্সট্রা টাইমে সার্জিও রামোসের সেই গোলটা ছিল যেটা আসলে এরপর এক্সট্রা টাইমে চলে যায় এবং সেখানে সেই ম্যাচের সমাপ্তি হয়ে যায়। আমার মনে হয় এই জিনিসগুলো আতলেটিকো মাদ্রিদ এইবার অন্তত কাটাতে চাইবে, এবং এই ফাড়াটাই বোধহয় আতলেতিকো মাদ্রিদের কাটানো দরকার, যে চ্যাম্পিয়ন্স লিগে তারা রিয়াল মাদ্রিদকে হারাতে পারে। এখন সেই হারাতে হলে সেটা যে ফার্স্ট লেগেই হারাতে হবে ঘটনাটা তা নয়, যেহেতু সেকেন্ড লেগটা তাদের ঘরের মাঠে, সেইটা একটা তাদের জন্য অ্যাডভান্টেজ। এখন এই সব হিসাব যদি আমরা একপাশে রেখে বলি যে এই ম্যাচটা আসলে কাদের, মানে এক পাশে ভিনিসিয়াস জুনিয়র, এক পাশে ইউলিয়ান আলভারেজ। কেউ কেউ বলবেন না ভাই, কিলিয়ান এমবাপে আর আলভারেজ প্রতিপক্ষ এরকম হতে পারে। স্প্যানিশ দৈনিকগুলোর আজকের যদি প্রচ্ছদ আপনি দেখেন, শিরোনাম আপনি দেখেন, তাহলে আপনি জানেন যে তারাও একটু দ্বিধাদ্বন্দ্বে আছে যে কাকে রেখে কাকে তারা রাখবে। এক পাশে এমবাপে আর আলভারেজকে রাখছে, বলছে এল দার্বি এল দে ইউরোপা। এইখানে আবার মার্কার হেডলাইন হচ্ছে এল মেহর দার্বি দে ইউরোপা। এখানে আবার গ্রিজমান আর ভিনিসিয়াস। এক্স্যাক্টলি, এখানে গ্রিজমান ও পাশে ভিনিসিয়াস। আসলে লড়াইটা কার? দেখেন, ফর্মের বিচারে যদি করেন, এই মুহূর্তে এমবাপ্পে তার পিক ফর্মে নাই। যদিও ম্যানচেস্টার সিটির এগেইনস্টে তিনি একাই হচ্ছে গিয়ে একটা ম্যান অফ দ্য ম্যাচ জিতে নিয়েছিলেন প্রথম লেগটা, 2 লাখ মিলিয়ে গোল পান নাই, ঠিক আছে। এখন আপনার এই ম্যাচের হিসাবটা যদি আসেন, সেখানে এমবাপ্পে আর আলভারেজের দিকে এমবাপ্পের কথা বলছেন নাকি ভিনিসিয়াসের কথা বলছেন? এমবাপ্পের কথা বলছি। এমবাপ্পে এবং আলভারেজের দিকেই এই ম্যাচের স্পটলাইটটা মনে হয় থাকবে। এমবাপে এবং আলভারেজ, তাহলে কি কম্পারিজনটা আমাদের একটু করা উচিত? এটা কি আসলে উচিত হবে? আমরা একটু করি, কি আর করার। চ্যাম্পিয়ন্স লিগের কম্পারিজন। শেষ ম্যাচে এমবাপের হ্যাটট্রিক থাকার পরেও যদি ম্যাচের হিসাব করেন আপনি, তাতে রিয়াল মাদ্রিদ এগিয়ে থাকবে, যেহেতু তারা বেশি ম্যাচ খেলেছে। গোলের সংখ্যা 6 আর 7, অ্যাসিস্ট 2 আর 1। মিনিট প্রতি গোলের হিসাব করলে আলভারেজ এগিয়ে,
Definitely. ইম্প্যাক্টের দিক দিয়েও বোধহয় এখনো পর্যন্ত জুলিয়ান আলভারেজ অনেকটুকু এগিয়ে থাকবেন ডেফিনেটলি অনেক জায়গায়। এই জায়গায় একটা জিনিস আপনি যদি খেয়াল করেন, এই যে 10টা ম্যাচ বা হচ্ছে যতক্ষণ সময় দুজন ফুটবলার মাঠে ছিলেন, এর মধ্যে হচ্ছে কি আপনার পেনাল্টি এরিয়ার ভেতর এমবাপ্পের প্রেজেন্সটা একটু বেশি ছিল। এটার পেছনে কিন্তু কারণও আছে। আপনার শর্টস মানে চান্সে শর্টস বেশি নিয়েছে হচ্ছে গিয়ে এমবাপ্পে, কারণ হচ্ছে তিনি একজন ধরেন তিনি মেইন জায়গাটার মধ্যে খেলেন, নাম্বার 9। আলভারেজ তো একটু নিচের থেকে আসলে আলটিমেটলি শুরু করেন। ঠিক আছে, সেই হিসাব থেকে আপনি বলতে পারেন, কিন্তু আজকের ম্যাচে যথেষ্ট গুরুত্ব বহন করবেন আঁতোয়া গ্রিজমান, যথেষ্ট গুরুত্ব বহন করবেন ভিনিসিয়াস জুনিয়র। যদিও ভিনিসিয়াসকে নিয়ে আমার মনে হয় একটু আলাদা করে আমাদের কথা বলার সময় এসে গেছে। গেল কয়েকটা ম্যাচ ধরে খুব একটা ভালো তার যাচ্ছে না। আবার যদি আপনি চ্যাম্পিয়ন্স লিগের পারফরমেন্স হিসাব করেন, সেই জায়গায় তার নিয়মিত বড় ইম্প্যাক্ট ছিল। ভিনিসিয়াসের সিজনের শুরুটা একরকম, মাঝে আরেক রকম, লা লিগাটা একরকম, চ্যাম্পিয়ন্স লিগ আবার টোটালি আলাদা। আজকের এই ম্যাচটা যখন মাঠে নামবেন ভিনিসিয়াস, তখন তিনি জানেন যে তার অবস্থা খুব একটা ভালো নয়। তিনি আগের দিন প্রেস কনফারেন্সে এসেছিলেন, এক পাশে এসেছেন কার্লো আনচেলত্তি, এক পাশে ভিনিসিয়াস জুনিয়র, অন্য পাশে দিয়েগো সিমিওনে আর রদ্রিগো ডি পল। এই যে একটা জোড়, হ্যাঁ, বাংলাদেশে তো আবার এরকম একটা প্রবণতা আছে না যে একটু মানে আর্জেন্টিনা ব্রাজিল ঘেঁষা একটা ব্যাপার আছে, যদিও এইগুলো আসলে ক্লাব ফুটবলে ম্যাটার করে না, কিন্তু এই মোড়কেও আপনি এই ম্যাচটা বিক্রি করতে চাইতে পারেন। দেখেন সেখানে হিসেবটা করলে আপনি আর্জেন্টাইনদের উপস্থিতি বেশি হচ্ছে অ্যাটলেটিকো মাদ্রিদে, ব্রাজিলিয়ানদের উপস্থিতি বেশি হচ্ছে গিয়ে আপনার রিয়াল মাদ্রিদে। সেই জিনিসটা যেমন আছে, তেমনি হচ্ছে ওই চ্যালেঞ্জের জায়গাগুলো আপনি এনকাউন্টারও যদি হিসাব করেন, সেখানে অনেকগুলো এনকাউন্টার কিন্তু আপনি খুঁজে পাবেন। ভিনিসিয়াস জুনিয়র দেখা যাক তিনি আসলে আজকে ফর্মে, আর ভিনিসিয়াসের তো আপনার ফর্মে ফেরা, মানে আজকের ম্যাচে ফর্মে ফেরাটা আরো গুরুত্বপূর্ণ কেন, জুড বেলিংহাম এই ম্যাচটায় নাই। এবং বেলিংহামের না থাকাটা রিয়াল মাদ্রিদের জন্য যে কত বড় একটা মানে প্রভাব ফেলতে পারে সেটা আমরা হয়তো ম্যাচে বুঝবো, কিন্তু রিয়াল মাদ্রিদ সেই অভাবটুকু আসলে বুঝতে দিতে চাইবে না। ভিনিসিয়াসের কাছ থেকে আপনি এই ম্যাচে কি দেখতে চান? বেলিংহামের ওই সাপোর্টটা তো থাকবে না, এবং রিয়াল মাদ্রিদের যে প্রবাবল 11 আমরা দেখতে পাবো, সেখানে আমরা ব্রাহিম দিয়াজকে রাখছি, তাই তো? এমবাপে রদ্রিগো হচ্ছে ব্রাহিম দিয়াজ, থাকছেন ভিনিসিয়াস জুনিয়র। এবং যে জিনিসটা আলটিমেটলি হতে যাচ্ছে যে এই জায়গায় সবচেয়ে কনফিউজ আপনি যেই পজিশনটায় থাকতে পারেন, ওই ভালভার্দে তিনি রাইট ব্যাক খেলবেন কিনা। ভালভার্দে কিন্তু লাস্ট ডে ইন্ডিভিজুয়াল ট্রেনিং করেছেন, দলের সাথে ট্রেনিং করেন নাই। শেষ মুহূর্তে এই জায়গায় কারণ আনচেলত্তি আসলে ডিসিশনটা কি নেয়। আলাবার জায়গায় অ্যাসেনসিও ফিরছেন, এটাও মোটামুটি কনফার্ম। এখন ভাস্কেজও তো আসলে ফিট হয়ে গেছে, ঠিক আছে, কিন্তু সেই জায়গায় ভালভার্দেকে যদি আপনি রাইট ব্যাকে খেলান, আমার মনে হয় রাইট ব্যাকে তাকে খেলানো হবে, এবং এটাই যদি তিনি ফিট থাকেন এইটার ব্যাপারে আর কোনো আসলে ইয়ে নেওয়া হবে না কার্লো আনচেলত্তির জন্য। আর ভিনিসিয়াস জুনিয়র, দিয়াজ, রদ্রিগো, এই জায়গায় দিয়াজকে আসলে বেলিংহামের কাজটা করতে হবে, কিন্তু সেটা তিনি কতখানি পারবেন এটা একটা প্রশ্ন। কারণ বেলিংহাম যে কাজটা করেন, তিনি যথেষ্ট ডিফেন্সিভ ওয়ার্ক করেন, মিডফিল্ডে অনেকটুকু নেমে গিয়ে তিনি লেফট সাইডটা ধরেন, সেখানে ভিনিসিয়াসের অনেকটুকু সাহায্য হয়, রদ্রিগো রাইট সাইডটা ধরেন, তাতে 4-4-2 একটা শেপ তৈরি হয় উইদাউট দ্য বল রিয়াল মাদ্রিদের। এবং এই সুইচিংগুলো যখন রিয়াল মাদ্রিদ প্রপারলি কাজ করে, তখন রিয়াল মাদ্রিদ আসলে ফাংশন করে অ্যাজ আ টিম। এবং রিয়াল মাদ্রিদকে অ্যাজ আ টিম ফাংশন করাতে গেলে বেলিংহামের ওই জায়গায় অপরিহার্য একটা জায়গা আছে, এবং সেটা না থাকার কারণে ব্রাহিম দিয়াজ আগের ম্যাচে লা লিগায় খেললেন এবং গোলও করলেন, হয়তো গোল করার ইম্প্যাক্টটা তার আছে, কিন্তু মিডফিল্ডের ওই বেলিংহামের উপস্থিতিটার জানান ব্রাহিম দিয়াজের পক্ষে দেওয়া একটু কঠিন। তার উপরে দানি সেবায়োসের না থাকা, সেটাও হচ্ছে মানে রিয়াল মাদ্রিদের জন্য একটা সেটব্যাক। এখন মিডফিল্ড যদি রিয়াল মাদ্রিদের ওয়ার্কআউট না করে, তাহলে আসলে ফ্রন্ট লাইনের উপরে প্রেশারটা বেশি পড়ে। তখন সরাসরি ব্যাপারটা এরকম হয়ে যায় যে ওই একা ভিনিসিয়াস, এমবাপে আর রদ্রিগো তাদের ইন্ডিভিজুয়াল কোয়ালিটির উপরে ডিপেন্ড করতে হয়। দেখেন এই জায়গায় আপনি ম্যানচেস্টার সিটির সাথে উতরে গিয়েছিলেন, সেটা এক হিসাব। আতলেটিকো কিন্তু টোটাল বিপরীতধর্মী ফুটবলটা খেলে, তারা কিন্তু আপনাকে অ্যাটাকের পরে অ্যাটাক আপনাকে করবে। সেই জায়গায় যদি আপনার মিডফিল্ডের যদি ব্যালেন্সটা না থাকে, তখন সেটা রিয়াল মাদ্রিদের জন্য আলটিমেটলি অনেক বড় একটা চ্যালেঞ্জের হয়ে যাবে। সেই ক্ষেত্রে সুবিধা যেটা হয় যে আতলেতিকো তখন সরাসরি মানে মিডফিল্ডটা ব্রেক করে সরাসরি তারা খুব ডিরেক্ট যেতে পারে। আমরা আতলেতিকো মাদ্রিদের 11টা যখন দেখব, তখন আমাদের এই হিসাবটা মেলানো খুব সহজ হয়ে যাবে। আতলেতিকোর 11-এর কয়েকটা জায়গায় হয়তো প্রশ্ন থাকতে পারে, তবে আলভারেজ আর গ্রিজমান এই দুজন সামনে তো থাকছেনই। লিনোকে আমরা রাখছি, লিনোরই ওই ম্যাচে স্টার্ট করার কথা। বারিওস, দে পল, সিমিওনের উপরে কি একটা
বাড়তি নজর রাখতে হচ্ছে এই ম্যাচে? অবশ্যই, সেটা হচ্ছে গিয়ে যেভাবে তিনি খেলছেন, ইনফ্যাক্ট বিগ ম্যাচে তো হচ্ছে গিয়ে সিমিওনের পারফর্ম করাটা আজকের ম্যাচের উপর কিন্তু অনেকটাই ডিপেন্ড করছে তিনি আসলে কি করেন, এবং সিমিওনে, আলভারেজ, গ্রিজমান এই তিনজন হচ্ছে একটা ডেডলি কম্বিনেশন হবে রিয়াল মাদ্রিদের এগেইনস্টে। ইয়োরেন্তের উপর একটা বাড়তি দায়িত্ব থাকবে, ইয়োরেন্তের কাজ থাকবে ভিনিসিয়াসকে আটকানো, হিমেনেজ, লংলে। আমরা ভাবছিলাম যে লেনরমানকে খেলানো হবে কিনা, কিন্তু এখন মনে হচ্ছে আসলে লংলেই ওই জায়গায় স্টার্ট করবেন। দেখেন আতলেতিকো মাদ্রিদের এই সিজনের যা আপনি দেখেছেন একটু অন্যরকম। লিনোকে আপনি অনেক বেশি ডিফেন্সিভ ওয়ার্ক করতে দেখবেন লেফট সাইড থেকে। আলভারেজ মূলত অনেক জায়গায় দেখবেন যে আসলে ফিফথ মিডফিল্ডার হিসেবে লেফট সাইড থেকে স্টার্ট করবেন, এবং গ্রেজম্যানের সঙ্গে তার কম্বিনেশন কতখানি ভালো হচ্ছে। গ্রেজম্যান চেষ্টা করবেন ফার্স্ট চান্সেই আলভারেজকে খুঁজে দিতে। আপনার লেভারকুজেনের সঙ্গে ম্যাচটার কথা মনে আছে, লেভারকুজেনের সঙ্গে যেভাবে ম্যাচটা জিতিয়েছিলেন আলভারেজ, ওই একই স্টাইল অফ প্লে বা প্যাটার্ন আতলেতিকো মাদ্রিদ এই ম্যাচে আসলে দেখাতে চাইবে। কিন্তু এখন আতলেতিকোর যে অবস্থা, তাতে যখন তারা, হ্যাঁ বার্নাবিউ ঠিক আছে, কিন্তু এই ম্যাচটায় তাদের বাস্তবিক চাওয়া কি হইতে পারে? একটা ড্র হলে কি তারা অখুশি হবে? মোটেও তারা আসলে অখুশি হবে না, কারণ সেকেন্ড লেগটা তাদের মাঠে, এটা হচ্ছে গিয়ে তাদের সবচেয়ে বড় একটা প্রাপ্তির জায়গা। কিন্তু আবার আপনি যদি হিসেব করেন রিয়াল মাদ্রিদের ওয়ার্স্ট রেজাল্ট এই ম্যাচে কি হতে পারে হারা ছাড়া, ধরেন রিয়াল মাদ্রিদ ড্র করলো, রিয়াল মাদ্রিদের জন্য কিন্তু কাজটা আরো বেশি কঠিন হয়ে যাবে। For more updates, subscribe to our YouTube channel and click on the bell icon. Follow us on Facebook and Instagram. Download T-Sports app to enjoy exciting games and highlights. Visit tsports.com.